সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশের কণ্ঠ। রাজা ভাই, আমরা বিরতির মধ্যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আসলে বিএনপি এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর আগে 5 জানুয়ারি নির্বাচন যখন হয়েছিল তখন একটি দুই পক্ষের মধ্যে মারমুখী অবস্থান ছিল। 1 বছর শান্ত থাকার পরে আবার এখন একটা মুখোমুখি অবস্থানে চলে এসেছে। আবারও ওইরকম না হলেও প্রায় ওইরকম একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এখন যে আন্দোলন চলছে, পয়েন্ট অফ নো রিটার্নের কথা বলা হচ্ছে যে বিএনপি একেবারে শেষ দেখেই ছাড়বে এরকম ঘোষণা দিয়েছে। বিএনপি কি আসলে এই ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত ছিল? বিএনপির কর্মসূচি ঘোষণা দেয়া, তারপরে তাদের নেতাকর্মীদের যে সক্রিয়তা, সেগুলো দেখে কি মনে হয়? আমার মনে হয় যে বিএনপি এরকম একটি আন্দোলন, সরকারের পতন ঘটানোর মতো আন্দোলন করার জন্য বিএনপি মোটেও প্রস্তুত নয়। আমরা যদি দেখি যে 5 জানুয়ারি নির্বাচনের পরে নির্বাচনের প্রতিবাদে বলেন বা নির্বাচনের যে ফলাফল হয়েছে তার প্রতিবাদে বা তারা প্রায় এই ধরনের 14 দিন মতো, 2 সপ্তাহের মতো অবরোধ কর্মসূচি বিএনপি তখন করেছিল। 20 দলীয় জোট, 20 দলীয় জোট তখন হয় নাই, বিএনপির নেতৃত্বাধীন জোট প্রায় 2 সপ্তাহ ধরে অবরোধ কর্মসূচি চালিয়ে পরে কিন্তু সেই কর্মসূচি তারা স্থগিত করেছিল। এইবার যে আবার নতুন করে অবরোধটা দেওয়া হলো, আমি কিন্তু দেখি আপনারা নিশ্চয়ই গত 5 তারিখে যখন বেগম খালেদা জিয়া তার গুলশানের অফিসে থেকে বের হওয়ার চেষ্টা করলেন এবং বাধার মুখে পারলেন না, তখন তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে যে বক্তব্যটা রাখলেন, তার ওইদিনকার যে কথা বলার ঢং বা ধরন, সেটা কিন্তু এর আগে তার বাড়িতে যেভাবে তিনি বক্তব্য রেখেছিলেন যে এরকম খুব ক্ষিপ্ত হয়ে, সেদিন কিন্তু মোটেও সেরকম দেখিনি। সেদিন তাকে খুব শান্তভাবে তাকে কথা বলতে দেখেছি। এবং আমার কাছে আমি দেখছিলাম যে এক পর্যায়ে তিনি তার বক্তব্য শেষ করে কিন্তু তিনি চলে যাচ্ছিলেন, অফিসের মধ্যে ফিরে যাচ্ছিলেন। তখন রিপোর্টাররা কিন্তু জানতে চেয়েছিল যে আপনাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি তাহলে কি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি প্রথমে বললেন যে আমাদের কর্মসূচি চলবে। কর্মসূচি কিন্তু কোনো কর্মসূচি ছিল না, ছিল শুধু নয়াপল্টনে বা ঢাকায় একটা সমাবেশ তারা করবেন, কিন্তু তিনি বললেন কর্মসূচি চলবে। কি কর্মসূচি? এই যে অবরোধটা যে ফাইনালি এসে দাঁড়ালো, সেটি কিন্তু রিপোর্টারদের প্রায় 5-7টা প্রশ্ন করার পরে একটা জিনিস দাঁড়ালো যে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি চলবে। এটি একেবারেই তাৎক্ষণিকভাবে তিনি বলেছেন, এবং এটি নিয়ে আগে কখনো কোনো পার্টি ফোরামে কোনো আলোচনা হয়েছে বলে আমি শুনিনি। এটি তাৎক্ষণিক একটি কর্মসূচি এবং সেই কর্মসূচির জন্য বিএনপি আদৌ প্রস্তুত ছিল না, এবং সেই কারণে এখন এরকম একটি চোরাগোপ্তা হামলার মধ্য দিয়েই সেই কর্মসূচি তাদেরকে চালাতে হচ্ছে, যেটির জন্যে সরকার যে কারণে নিন্দিত হচ্ছে যে বিএনপিকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, একইভাবে বিরোধী দলকেও সমালোচিত হতে হচ্ছে এই ধরনের বর্বর আক্রমণ, পেট্রোল বোমা, খুন ইত্যাদির জন্যে। শহীদের কাছে একটু জানতে চাই যে আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে একটু যেতে যাচ্ছি, যে যেই ধরনের আন্দোলন বা সংকটময় পরিস্থিতি তৈরি করে একটি সংলাপে বসার মঞ্চ তৈরি করার যে চেষ্টা চলছে, বা কূটনৈতিক ক্ষেত্রে আমরা যে ধরনের যোগাযোগ করার চেষ্টা দেখছি, আমরা এর আগে আমরা দেখেছি যে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন দেশের কাছে। আসলে বাংলাদেশের এখন কি অবস্থা, খুব সংকটের মুখে আছে গণতন্ত্র, এই ধরনের কথা অনেকের কাছেই প্রচার করার একটি চেষ্টা চলছে। কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি এই ধরনের রিপোর্টও এসেছে যে বিএনপির বৈঠকে, যে বৈঠকটির কথা রাজা ভাই বলছিলেন যে কূটনীতিকদের ব্রিফ করছেন, এই ধরনের বৈঠকে বিএনপির কোনো প্রভাবশালী কোনো কূটনীতিক নেই, এবং বিএনপি আসলে কূটনৈতিক ক্ষেত্রের আগে তাদের যে সাফল্য ছিল তাদের পক্ষে অনেকেই কথা বলছিল। এই মুহূর্তে আসলে উদ্বেগ প্রকাশ করলেও বিএনপির প্রতি সেই সহানুভূতিটি অনেকের নেই। আপনি কূটনীতিকদের ভূমিকাটাকে কিভাবে দেখছেন? না, কূটনীতিকদের তরফ থেকে তো অলরেডি ওরা যেটা চাচ্ছিল যে কূটনীতিকদের একটা সামসর্ট অফ প্রেশার বাংলাদেশের উপরে, মানে অন্তত গভর্নমেন্টের উপরে পড়ুক। দুই তরফের প্রেশার। এক হচ্ছে সংলাপের কথা, ওরা চাচ্ছে যে কূটনীতিকরা সংলাপের জন্য প্রেস করুক, আর একটা হচ্ছে যে অবভিয়াসলি তারা চাচ্ছে যে তাদের জন্য ডেমোক্রেটিক যেটা রাইট, কনস্টিটিউশনে যে রাইটটা দেওয়া হয়েছে যে সো দ্যাট দে ক্যান অ্যাসেম্বলি, এটা যে ধরনের, এই দুটো ব্যাপারে তারা ওদের চাচ্ছিল। কেননা ওদের আসলে যাবেটা কোথায়, ওরা কার কাছে আবেদনটা করবে কোথায়? একদিক দিয়ে হচ্ছে যে জনগণের কাছে বলছে, কিন্তু জনগণের কাছে বলে তো ওরা তো অ্যাসেম্বলি করার রাইটটা তো পাচ্ছে না। তো এই জন্য ওদের চাওয়াটা অনেকটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছে যে যাতে একটা প্রেশার আসে। আর আমরা যেহেতু খুবই মানে এখনো যে আমরা খুব রিচ ন্যাশন তা তো না, আমরা অনেকের উপরই তো অনেক কিছু অনেকভাবেই ডিপেন্ড। আমরা তো কিছুদিনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার একটা চিন্তা ভাবনা করছি।
স্টিল আমাদের 2/3 পিপল কিন্তু $2 নিচে মানে পার ডে ইনকাম করে। কিন্তু সেই ক্ষেত্রে এই উদ্যোগটা কি সমর্থন পাচ্ছে? অলরেডি তো দুটো স্টেটমেন্ট তো এসছে, ওরা যেটা চাচ্ছিল সেরকম ভাবে। ব্রিটেনের স্টেটমেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্টটা তো যে অনেকটাই ওদের অ্যাসপিরেশনটাকে রিফ্লেক্ট করে। রাজা ভাই, আরেকটা জিনিস যে ফেব্রুয়ারিতে আমরা দেখছি যে বিএনপির আরেকটি হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে এরপরে আরো কঠোর আন্দোলন করা হবে, যে এই অবরোধে যদি কাজ না হয়, সংলাপে যদি না আসেন, তাদের সাধ্যফল মেনে নেওয়া না হয়, তাহলে অসহযোগ আন্দোলন করা হবে এবং পুরো ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই ধরনের হুঁশিয়ারি তো আগেও এসেছে বিভিন্ন পক্ষ থেকে। আমরা দেখেছিলাম যে হেফাজতের একটি ঘোষণা ছিল যে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার, এবং তখন কিন্তু সরকার অনেক বল প্রয়োগ করে হেফাজতে ইসলামীর যারা কর্মী ছিলেন তাদেরকে পল্টন থেকে সরিয়ে দিয়েছিলেন। না, দেখুন, অসহযোগ আন্দোলন আসলে একটা স্বাধীন দেশে কিন্তু অসহযোগ আন্দোলন হতে পারে না। অসহযোগ আন্দোলন কখন হয়? যখন একটি পরাধীন দেশ, যেমন ধরেন আমরা যখন দখলদার বাহিনী পাকিস্তানের যখন কাছ থাকে। থেকে স্বাধীন হতে চাচ্ছিলাম, তখন আমরা বাঙালি জাতি এই পাকিস্তানের শাসকদের সঙ্গে অসহযোগিতা করেছে। বঙ্গবন্ধু অসহযোগিতার ডাক দিয়েছিলেন। কিন্তু এখন তো অসহযোগিতা বলে কিছু নাই। এখন যেটি হতে পারে যে হ্যাঁ, ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার কর্মসূচি, মানে এটা মূল টার্গেট হচ্ছে সরকার যাতে কলাপস করে সেরকম একটা কর্মসূচি, সেটি তো চলছেই। অবরোধ, ঢাকার বাইরে থেকে কেউ যেতে পারবে না, ঢাকায় কেউ ঢুকতে পারবে না, সেই কর্মসূচি দিয়েই আপনি ঢাকাকে বিচ্ছিন্ন করতে পারেন। এর চাইতে কঠোর কর্মসূচি বিএনপি কি দিবে আমি জানি না, কারণ বিএনপি বহুদিন ধরে আন্দোলনের কথা বলছে। আপনি নিজেও একটু আগে বলেছেন যে বহুবার বলা হয়েছে এদের পরে কর্মসূচি দেওয়া হবে, কিন্তু বাস্তবে আমরা সেটা কিছু দেখতে পাই নাই। আর এবারের কর্মসূচি কীভাবে এসেছে সেটা একটু আগে আলোচনা করেছি। আসলে এটা ঠিক যে হ্যাঁ, সরকার বিএনপিকে দাঁড়াতে দিচ্ছে না মাঠে, এটা সত্য কথা। কিন্তু বিএনপির যদি চাইতো বা করতে পারতো, যেটি তারা বলেন তাদের নেতারা, যে আমরা যে কোনো মূল্যে, যেমন বললেন যে কোনো মূল্যে গাজীপুরে সমাবেশ করব, তো সেটার কোনো চেষ্টাও তো আমরা দেখিনি। পুলিশের ভয়ে বা গ্রেপ্তার হওয়ার ভয়ে বা মার খাওয়ার ভয়ে কেউ রাস্তায় আসেন নাই। এইভাবে হলে কীভাবে আন্দোলন হবে? আর এখন যে আন্দোলনটা বিএনপি, আমি আগেও বলেছি যে আসলে সরকার যেখানে বলছে যে আমরা 5 বছরের জন্য ক্ষমতায় এসেছি এবং 5 বছর পরে নির্বাচন হবে, এই 1 বছরের মাথায় এসে বিএনপির এরকম একটা কঠিন অবস্থান বা ফাইনাল পজিশন নেওয়ার আমার মনে হয় একটু বোকামি হয়েছে। এটি হয়তো আরও 1 বছর বা 2 বছর পরে আরও শক্তি সঞ্চয় করে যদি করতে পারতো বিএনপি, তাহলে একটা রেজাল্ট আসতে পারতো। কিন্তু ইটস টু আর্লি হয়ে গেছে আমার মনে হয়, যে মাত্র 1 বছরের মাথায় এসে এইরকম একটা অবস্থান নেওয়া। কিন্তু রাজা ভাই, আমরা 96 একবার দেখেছিলাম, মানে আপনার কথার প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে অসহযোগ আন্দোলনের যে কথাটা বলছিলেন আপনি, আমরা কিন্তু 96 দেখেছিলাম যে আওয়ামী লীগ একটি অসহযোগ আন্দোলন করেছিল, দিনের পর দিন হরতাল ছিল, এবং আমরা দেখেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু জনতার মঞ্চ তৈরি করে তারাও রাস্তায় নেমে এসে একটি পক্ষে যোগ দিয়েছিলেন। এবং এইবারও কিন্তু আমরা এই ধরনের একটি চেষ্টার একটি খবর পেয়েছিলাম, এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও এসেছে। তো সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে কিনা? হতে পারে, মানে আমি বলছি যে হওয়া উচিত না। মানে বাংলাদেশের, আমরা তো সবাই বাংলাদেশি, আমরা কে কাকে অসহযোগিতা করব? সরকারের সঙ্গে অসহযোগিতা করার জন্য তো হরতালই একটি কর্মসূচি আছে বা অবরোধ আছে। তো অবরোধ বলেন, হরতাল বলেন, আমি দেখেন অবরোধ চলছে। অবরোধ মানে কি? অবরোধ মানে হচ্ছে ইভেন ঢাকাতেও তো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছিল না, বোমা মারা হচ্ছিল, বাসে আগুন দেওয়া হচ্ছিল। তাহলে আবার হরতাল মানে কি? হরতাল, অবরোধের মধ্যে হরতাল হয় কি করে? তো আমরা আসলে বিএনপি নেতারা আসলে ঠিক কি চাইছেন সেটি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না। তাদের আন্দোলনের কর্মসূচির মধ্যে যেমন অস্পষ্টতা আছে, তাদের ভবিষ্যৎ টার্গেটের মধ্যে অস্পষ্টতা আছে। এটির একটি কারণ কি এটি হতে পারে যে আসলে বিএনপির যারা নীতি নির্ধারক ছিলেন তারা আসলে বিচ্ছিন্ন, তারা নিজেরা একসাথে বসতেও পারছেন না এখন? হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো একটি ছোট বিরতি নিয়ে এসে, তারপর যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি একটু পরে।